আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারপ্রাপ্ত থেকে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। মনোনয়ন ফিরে পেতে সংক্ষুব্ধদের আপিল শেষ। ৬ শতাধিক আবেদন জমা। রোববার থেকে শুনানি। পাবনা ১ ও ২ আসনে নির্বাচন নিয়ে ধোঁয়াশা। একের পর এক রাজনৈতিক নেতা হত্যার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ। মুসাব্বির হত্যা নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র, মন্তব্য সালাউদ্দিনের। বিএনপির আসন সমঝোতার কৌশলে বড় বাধা দলের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনে জয় পাওয়া নিয়ে শঙ্কা জোটের শরিকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেগম জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য হলে গঠনতন্ত্র তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়েছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপ্পল। ৮ বছর পর ভারমুক্ত হলেন তারেক রহমান। বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। ২০০২ সালে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির পরিচালনা কমিটিতে যুক্ত হন তারেক রহমান। ২০০৯ সালে তাঁকে করা হয় সিনিয়র ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় বেগম জিয়াকে কারাগারে পাঠালে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর লন্ডন থেকে মূলত তিনি দল পরিচালনা করে আসছেন। যখন দেশে গত ৩০ ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এতে জটিলতার আশঙ্কা দেখা দেয় নির্বাচনী প্রচারণায়। আচরণবিধিতে বলা আছে, লিফলেট ও ফেস্টুনে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন প্রার্থীরা, যা প্রতীক বরাদ্দের আগেই জানাতে হবে নির্বাচন কমিশনকে। তাই ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই বিষয়টির সমাধানের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়। জাতীয় স্থায়ী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তিনি জানান, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের ৪ দিনের উত্তরাঞ্চল সফর নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে উদ্বেগ জানায় বিএনপি। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন দলের মহাসচিব। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্টতা হবে। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ভালোভাবেই চলছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লর্ডস। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক করতে আসেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রায়।
এ সময় দূতাবাসগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি সহ বাংলাদেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হয়। 25 ডিসেম্বর দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফেরার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করছেন। বৈঠকগুলোতে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায়, স্ট্রেংথেন করা যায়, potentially BNP government, an elected BNP government, how it intends to strengthen relations, bilateral relations with the countries and with the governments that the High Commissioners and Ambassadors represented this evening. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন শেষ হয়েছে। শুক্রবার শেষ দিন সকাল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের বুথগুলোতে লাইনে দাঁড়িয়ে আপিল আবেদন জমা দেন প্রার্থীরা। 5 দিনে আবেদন জমা পড়েছে 612টি। রোববার থেকে শুরু হবে আপিল আবেদনের উপর শুনানি। এদিকে সীমানা জটিলতায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের কথা জানালেও পরে প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি সঠিক নয় বলে জানায় ইসি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। শুধু প্রার্থিতা ফিরে পেতে নয়, প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়েও আপিল আবেদন হয়েছে নির্বাচন কমিশনে। শুক্রবার শেষ দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপিলের নথিপত্র জমা দেন প্রার্থীরা। এর আগে যাচাই বাছাইয়ে আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, সেটা কি এখানে হচ্ছে না? আমি তো ওপেনই করে দিলাম, 4000 4500 ভোট আমাকে দিচ্ছে। তো কালকে তো চিহ্নিত হয়ে গেল এই লোকগুলি। এটা দুইটা দিক, একটা হচ্ছে প্রশাসনিক দিক আছে, নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, আরেকটা রাজনৈতিক দিক আছে। তো আমি রাজনৈতিক দিকটার প্রতিবাদ করছি এবং প্রশাসনের ব্যাপারটা আমি একটু সন্দিহান। একটা এসি রুমে বসে সব ঠিক করে ফেলবো, আর প্রত্যেকটা মাঠে ময়দানে জুলুম অত্যাচার চলবে, বিভিন্ন ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব হবে, এটা এখানে বসে দিলে হবে না। মাঠে যেদিন আমরা দেখব প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যে চমৎকার সকল প্রশাসন নিরপেক্ষ সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন, আমরা নির্বাচন ইনশাআল্লাহ সরকারকে সব রকমের সহযোগিতা দেব। আর কোন রকমের ষড়যন্ত্র যদি আমাদের কাছে আমরা বুঝতে পারি, তাহলে নির্বাচন তো হবেই না, যারা ষড়যন্ত্র করলেন তাদেরকে মাসুল দিয়ে পথ ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে। যখন একটা স্বতন্ত্র প্রার্থী এই সমর্থনটা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন কিন্তু বিভিন্ন বাধাবিঘ্নর সম্মুখীন হতে হচ্ছে তাকে। নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হবে 10 জানুয়ারি থেকে, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানি চলাকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আপিলকারী সহ সর্বোচ্চ 3 জনের বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। এদিকে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক খবরটি সঠিক নয় জানিয়ে প্রচার না করার অনুরোধ করেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একের পর এক রাজনৈতিক নেতা হত্যার পরও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এদিকে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিস্ট জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনিল আহসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের
যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয় আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি মহাসচিব। অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায় এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। এদিকে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র থেমে নেই। সরকারকে আহ্বান জানিয়েছে এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতির অবস্থার সৃষ্টি করা। অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের রাজাবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাবলীর মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। সালাউদ্দিন আহমদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারের দায়িত্ব নিয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চিন্তায় ফেলেছে জোটের শরিকদের। দলের সিদ্ধান্ত অমান্য করে অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা, জানিয়ে অস্বস্তিতে শরিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এটা জোটের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেও মনে করছেন তারা। রিপোর্ট মাহবুকুর চপলের। এবার জোটের ভোটে কৌশলী বিএনপি, তাতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলটির অনেক নেতা। তবে ভোটের মাঠ ছাড়ছেন না তারা, বিদ্রোহী বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জোটের শরিক প্রার্থীরা। বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগও করেছেন তারা। বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে ধানের শীষের ছোঁয়ায় সংসদ সদস্য হবার স্বপ্ন অনেকের ভেঙে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। আমার ওখানে তো রীতিমতো চ্যালেঞ্জ হবে, যদি ধানের শীর্ষ থাকে, আমিও থাকি, জামাতও থাকি, সবার জন্যই চ্যালেঞ্জ হবে। তখন একদম ত্রিমুখী একটা লড়াই হবে। কিন্তু যদি ওই জোটের বা সমঝোতার ব্যাপার হতো তাহলে কোনো আলোচনা হতো না। বেশিরভাগ ক্ষেত্রে এই রকমই হবে। কিছু কিছু ক্ষেত্রে সেখানে বিএনপি আসলে সেটা সংখ্যা একদম কম না, যেখানে জামাত অলমোস্ট নাই। ৩০০ আসনের মধ্যে ২৮টি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে স্বতন্ত্র প্রার্থী হবার কারণে ১১ জনকে বহিষ্কারও করেছে দলটি। তারপরও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানালেন স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির তো যাকে বহিষ্কার করা হয়েছে তিনি তো আবার মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি আছেন। তো এটা তো একটু বিব্রতকর, কিছুটা অস্বস্তিকর বটে। বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা কথাবার্তা বলবেন। আমাকে বা তারেক রহমান নিজেই আলোচনা করেছেন। আমি এখন বিএনপি করছি না, বিএনপি আমাকে বহিষ্কার করেছে। আমি এলাকার জনগণের চাপের মুখে আমি নির্বাচন করছি, আমি নির্বাচন করব, এটা আপনি কনফার্ম থাকেন। এটা হলো উনি বিএনপির ছিলেন, বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করেছেন। এখন বিএনপি যে উপজেলার সভাপতি এখানে আছেন, যে বিএনপির তারা এটা বিএনপি মন্তব্য করবে। যদি কোনো বেইনসাফ হয়ে থাকে সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম। আপনি কি বেইনসাফ মনে করেন কিনা সেটা মানুষ কি বলে আপনি দেখেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ঝিনাইদহ কালীগঞ্জের মানুষ বাদ দিয়ে ঝিনাইদহ সদরের একজনকে এখানে ধানের শীষ প্রতীক দিয়ে নমিনেশন দেওয়া হয়েছে। এই অবস্থায় এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না। তবে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিএনপির বিদ্রোহী কতজন প্রার্থী মাঠে থাকেন সেটিই দেখার অপেক্ষা। মাহবুব কবির, চপল,
এটিএন বাংলা, ঢাকা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাতে দোয়া মাহফিলের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF। এতে অংশ নেন জিয়া পরিবারের পুত্রবধূ ও সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। গুলশানে সংগঠনের কার্যালয়ে পৌঁছে ডাক্তার জুবাইদা রহমান প্রথমে শোক বইয়ে স্বাক্ষর করেন। পরে সংগঠনের কর্মকর্তা নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। বেগম জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন জিয়াউর রহমানের ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডে শিববাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বর্তমানে প্রার্থীদের আপিল আবেদনের যাচাই বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি থেকে। তার দাবি, নির্বাচনের এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই প্রত্যাশা করে সরকার। অ্যাটমসফিয়ার আছে, আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছেন, আমরা প্রচুর পোস্টার দেখছি, ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি। আর লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে এর জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে। মার্কা নয়, ব্যক্তির ইমেজ ও দলের ইশতেহার দেখে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি নির্বাচনী ব্যবস্থায় গ্রহণযোগ্য সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে জনগণ। তরিক ইসলামের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। নব্বই সরকার আসবে, সেও কিন্তু স্বৈরাচারী হতে পারে। মাননীয় স্পিকার, রাষ্ট্রের সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়, তখন জনগণ মনে করে তাদের মতামতের মূল্য আছে। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইলেকশন কমিশনকে আমি একটা কথা বলবো, তারা যখন ওথ নিয়েছেন তখনই তারা বলে দিয়েছেন যে আগের মতন কিছু হবে না, যেটা ন্যায্য সেটা হবে, একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং সেই দায়িত্ব সম্পূর্ণ তাদের। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী নির্বাচন হবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়। কেবল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব নয় বলেও জানান তিনি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে মানুষের পুঞ্জীবিত ক্ষোভের একটা প্রতিফলন করবে এবং তার মাধ্যমে আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। জাতি কলঙ্কিত নির্বাচনের যে দায়, সে দায় থেকে মুক্তি পাবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সকলেই মনে করছে যে এটি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে একটি নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের অপেক্ষায় জনগণ রয়েছে। একটা পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য নানা রকম ভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা টার্গেট কিলিং এর মতো নানা রকম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই ধরনের ইন্টারেস্ট গ্রুপ তখনই প্রশ্ন পায় যখন নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হয়। আমাদের জন্য নির্বাচন মানে ভণ্ডুল না হওয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে নির্বাচন ভণ্ডুল যারা করবে তাদের আটকে রাখা, বিশেষ করে অস্ত্র উদ্ধারের জন্য তাদের 100% এটা দিতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি।
কুমিল্লার ৯ আসনটি বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় অনেকটা দাপটে আছেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তবে সাংগঠনিকভাবে ও জনগণের আস্থা অর্জন করে শক্ত অবস্থানের কথা জানিয়েছে জামায়াত ইসলামী এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ আসনে মোট ভোটার 4,78,531 জন। এবারের নির্বাচনে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে আসন ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। জামাত থেকে সরওয়ার ভাই উনি আছেন, আমাদের দুইজনের মধ্যে বোঝাপড়া খুবই সুন্দর। যেই আসবে কেন্দ্র যাকেই দিবে আমরা তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে যেখানে যে প্রার্থী নির্বাচন করলে পাশ করবে তাকেই দেওয়া হবে। আমরা মনে করতেছি যে আমাদের অবস্থান এখানে শক্ত অবস্থান আছে। পুরনো এই আসনটি নিজেদের দখলে নিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিকও। এই আসনে বিএনপির কোনো চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রার্থী শুধু কেবল দাঁড়ায় থাকলে আর আমাদের কর্মী, আসলে বলতে কি আমাদের কর্মী বেশি এই আসনে, সমর্থক বেশি, এই জন্য আমাদের প্রার্থীর জন্য নির্ভয়। এটা কেউ ৭১ বিরোধী, কেউ সামাজিক অবক্ষয়ের মধ্যে জড়িত, সব কিছু মিলিয়ে কিন্তু আমি আল্লাহর মতো আমার অবস্থানটা ভালো মনে করি। সেই জন্য আমার প্রিভিয়াস হিস্ট্রি দেখে নিন, তারপরে আপনার মূল্যবান ভোটটি দিবেন। কারণ একটি ভোটের মাধ্যমে, আপনার একটি ভোটের মাধ্যমে কিন্তু আগামীতে সংসদে কথা বলা হবে। চাঁদপুর এবং নোয়াখালীর মধ্যবর্তী স্থান হওয়ায় এই এলাকার গুরুত্ব অনেক। অসংখ্য হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে লাকসামে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। আমদানি বন্ধের অজুহাতে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। চিনি ও মসুর ডালের দামও বাড়তি। সরবরাহ ঘাটতি না থাকলেও শীতের সবজির দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শীতকাল মানেই বাজারে থরে থরে সাজানো শীতের সবজি, কিন্তু তৃপ্তি ভরে সবজি খাওয়ার উপায় নেই। সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও তা এখনো সাধারণের নাগালের বাইরে রয়ে গেছে। বেগুন 80, সিম 60, 50, শসা আছে 100 টাকা আছে, 80 টাকা আছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে দাম বাড়ার তালিকায় আছে চিনি, মসুর ডাল ও মশলা। সবকিছু আমাদের মধ্যবিত্তদের নাগালের বাইরে। এক বস্তা ছিল আপনার 4300, 4400, এখন এক বস্তা 4700, 4800 টাকা। 1 কেজি চিনি 5 থেকে 8 টাকা বাড়িয়ে গেল। তারপর 1 কেজি মশাই ডাল মনে করেন 160 টাকা কেজি। চালের দাম নিয়ন্ত্রণে আমদানির সুযোগ দিয়েছিল সরকার, তাতে দাম না কমলেও কিছুটা স্থিতিশীল ছিল চালের বাজার। তবে আমদানি বন্ধ হওয়ার সুযোগে ব্যবসায়ীরা আবারও বাড়িয়েছে চালের দাম। যে চাল 70 টাকার নিচে আসছিল সেগুলো এখন 72-73 টাকা। মিনিকেটের দামও বাড়ছে 2-3 টাকা করে। এদিকে ডিমের দামে কিছুটা স্বস্তির পরশ পাওয়া গেলেও বাড়তি সব ধরনের মুরগির দাম। 280 টাকা দরে সোনালী ও 170 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। দেশি মুরগি 550 টাকা কেজি। বছর প্রথম, এজন্য তো বিভিন্ন অনুষ্ঠান, বনভোজন, বিয়া শাদী, এজন্য একটু দামটা একটু বাড়তে হারি। তবে সরকার নির্ধারিত 750 টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিল ডেনমার্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিনল্যান্ডে যদি কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করে তবে ড্যানিশ সেনারা আগে গুলি চালাবে, এরপর অনুপ্রবেশের কারণ জানতে চাইবে। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র পড়বে বলে জানায় ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে প্রাকৃতিক সম্পদে ভরপুর ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ডও দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার বিষয়টি আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তামিম জানান, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
বগুড়া মাঝিরা সেনানিবাসের গলফ ক্লাবে 7ম রানার কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া গলফ ক্লাবের প্রেসিডেন্ট 11 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল তহিদুল আহমেদ। অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও রানার গ্রুপের চেয়ারম্যান সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল সহ বিভিন্ন স্থান থেকে শতাধিক গলফার অংশ নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ভারপ্রাপ্ত থেকে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। মনোনয়ন ফিরে পেতে সংক্ষুব্ধদের আপিল শেষ, 6 শতাধিক আবেদন জমা। রোববার থেকে শুনানি। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন নিয়ে ধোঁয়াশা। একের পর এক রাজনৈতিক নেতা হত্যার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ। মুস্তাবের হত্যা নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র, মন্তব্য সালাউদ্দিনের। বিএনপির আসন সমঝোতার কৌশলে বড় বাধা দলের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনে জয় পাওয়া নিয়ে শঙ্কা জোটের শরিকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।